দর্শক, স্বৈরশাসক বাশার আল আসাদের পলায়নের পর কেমন হতে যাচ্ছে সিরিয়ার ভবিষ্যৎ? ইসরায়েলের মুহুর্মুহু হামলার নেপথ্যে কোন ভয়ঙ্কর নীল নকশা রয়েছে? দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে চলমান সিরিয়ার গৃহযুদ্ধ আন্তর্জাতিক রাজনীতির মাঠে খুব সম্ভবত সবচেয়ে জটিল যুদ্ধ ময়দান ছিল। সেখানে আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, ইরান, তুরস্ক, আইএস সহ বিশ্বের তাবৎ মোড়লরা যুক্ত ছিল। কে যে কার শত্রু তা সিরিয়ার ময়দানে বলা মুশকিল। বিগত এক যুগ ধরে রাশিয়া ও ইরানের সমর্থনে আসাদ ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে পারলেও তা শেষ পর্যন্ত হায়া তাহরির আল শাম বা এইচটিএস নামক সমমনা সুন্নি ভাবধারার জোটের কাছে টিকতে পারেনি। এইচটিএস এর বিজয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে, এই বিজয় আসলেই সিরিয়ার মুক্তিকামী জনতার, নাকি এখানে রয়েছে ইসরায়েলের ভয়ঙ্কর কোনো নীল নকশা? শুরুতে চলুন জেনে নেই কেন আসাদ এই তড়িৎ পরাজয় বরণ করল। সিরিয়ার যুদ্ধে বিদ্রোহীদের দমনের অন্যতম রূপকার ছিলেন ইরানের জেনারেল কাশেম সোলাইমানি। তিনিই মূলত রাশিয়াকে সিরিয়ার যুদ্ধে সম্পৃক্ত করেন। ইসরায়েলের পরামর্শে যুক্তরাষ্ট্র কাশেম সোলাইমানিকে ইরাকে হত্যা করে, না হলে পুরো সিরিয়াই ইরান ও রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যেত। কাশেম সোলাইমানিকে হত্যার পর পর্যায়ক্রমে হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা হয়। পাশাপাশি হিজবুল্লাহকে পেজার হামলা করে পঙ্গু করে দেয়া হয়। কার্যত ইসরায়েলের হামলার কারণে দুর্বল হয়ে যাওয়া বাশারের বাহিনী ইরান ও রাশিয়ার পর্যাপ্ত সহায়তা না পেয়ে বিদ্রোহীদের হামলার মুখে টিকতে পারেনি। এ পর্যায়ে জানতে হবে এইচটিএস কি চায়, তারা কিভাবে সিরিয়াকে শাসন করতে চায়। তারা 2017 সাল থেকে সিরিয়ার ইদলিব শাসন করছে। এখান থেকেই তাদের মতাদর্শ সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। গত এক দশক ধরে তারা অনেক পরিপক্ক হয়েছে। তাদের নেতা সৌদি বংশোদ্ভূত 42 বছর বয়সী আহমেদ আল সারা ওরফে আবু মোহাম্মদ আল জোলানি একসময় আল কায়দা নেতা ছিলেন। 2012 সালে আল কায়দা নেতা আবু বকর আল বাগদাদির নির্দেশে তিনি ইরাক থেকে সিরিয়ায় আসেন, এসে আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি আল কায়দা ভিত্তিক আন্তর্জাতিক খেলাফতের ধারণা থেকে সরে এসে সিরিয়ান জাতীয়তাবাদী ধারণায় চলতে শুরু করেন এবং ক্রমান্বয়ে নিজেকে এবং এইচটিএসকে সিরিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য পরিপক্কভাবে তৈরি করছিলেন। আল নুসরা গ্রুপের পরবর্তী সংস্করণ এই এইচটিএস মূলত সুন্নি সালাফি রক্ষণশীল জিহাদি চেতনা লালন করে। তারা সিরিয়াকে সুন্নি ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চায়। শুরুর দিকে নুসরা গ্রুপ আইএস এর সাথে বন্ধুত্ব করে চললেও 2013 সালের দিকে তারা আল কায়দার আনুগত্য করে এবং আইএস এর সাথে দ্বন্দ্বে জড়ায়। সময়ের সাথে সাথে আল কায়দার সাথে নুসরা সংশ্লিষ্টতা গভীর হতে শুরু করে। ফলে জোলানি আল কায়দার আন্তর্জাতিক জিহাদি মতাদর্শ থেকে নিজেকে তথা নুসরাকে দূরে রাখতে শুরু করেন, যাতে আন্তর্জাতিক বৈধতা পেতে সুবিধা হয়। নুসরা আনুষ্ঠানিকভাবে 2016 সালে আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করে এবং 2017 সালে সমমনা গোষ্ঠীদের নিয়ে এইচটিএস প্রতিষ্ঠা করে আল সারা ওরফে আল জোলানি। মিডল ইস্ট আইয়ের এক সাক্ষাৎকারে এইচটিএস এর বরাতে জানা যায় তারা ইসলামী খেলাফত গড়তে চান না, বরং তারা সার্বভৌম সিরিয়া গড়তে বেশি আগ্রহী। তাই তারা একই সাথে আইএস এর সাথেও লড়াই করছে, আবার আল কায়দার নয়া সিরিয়ান মিত্র হারুস আল দিনের মতো গোষ্ঠীর শত্রু হয়েছে। এইচটিএস ইদলিবে ইসলামে বর্ণিত রক্ষণশীল সামাজিক নিয়মকানুন চালু করেছে। তারা অনেকাংশে বর্তমানে আফগানিস্তানে তালেবানের কায়দায় মডারেটভাবে শাসন করতে চলেছে। বিবিসি সংবাদের বরাতে জানা যায় এইচটিএস গোষ্ঠী তালেবানকে মডেলের সাথে তুলনা করেছিল। তারা বলেছিল তালেবান হচ্ছে এক আদর্শ যা জিহাদ ও রাজনীতির চমৎকার ভারসাম্য করেছে। এবার জানা যাক আসাদের পতনের পর ইসরায়েল কেন সিরিয়াতে হামলা চালাচ্ছে এবং সিরিয়া নিয়ে তাদের পরিকল্পনাই বা কি। সিরিয়ায় এখনো $20 বিলিয়ন মূল্যের 24 ইউনিট রাশিয়ান S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সহ MiG-29 ও সুখোই Su-22 যুদ্ধবিমান, Mi-28 হ্যাভকের মতো ফাইটার চপার বিদ্যমান। এগুলো ইসরায়েলের F-16 এর মতো ফাইটার জেট আটকে দিতে সক্ষম। লাতাকিয়া বন্দর, হামা অঞ্চলের 107 নম্বর ব্যারাক এরিয়া সহ অন্যান্য অঞ্চলে এ পর্যন্ত 400-র অধিক হামলা করেছে ইসরায়েল। তারা এসব প্রতিরোধ ব্যবস্থা গুড়িয়ে দিয়ে এই অঞ্চলের আকাশে একক আধিপত্য পেতে মরিয়া। একই সাথে অবৈধভাবে অধিকৃত গোলান মালভূমির বাকি 30% জায়গাও তারা দখল করতে চায়। তবে এক দশক আগে তাকালে দেখা যায় এইচটিএস এর পূর্বসূরি আল নুসরা ফ্রন্টের সাথে ইসরায়েলের যোগ সাজসের অভিযোগ রয়েছে। আল জাজিরা, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল,
ফরেন পলিসি সহ একাধিক আন্তর্জাতিক জার্নাল বা সংবাদ সংস্থার নিবন্ধে এমন অভিযোগের শক্ত উপস্থাপনের হদিস মিলেছে 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত। স্বাভাবিকভাবেই আসাদ যেহেতু ইরান ও হিজবুল্লাহ সমর্থিত ছিল, তাই ইসরায়েল চাইতো তারা যে কোনোভাবেই হোক আসাদ বিরোধীদের সাহায্য করবে, অনেকটা শত্রুকে বন্ধু বানানোর মতো। আসাদ সরকার ইসরায়েলের শত্রু ছিল, তবে এইচটিএসও বর্তমানে ইসরায়েলের মিত্র না। বরং এইচটিএস ক্রমেই সিরিয়ান জাতীয়তাবাদী সুন্নি গোষ্ঠী হিসেবে সংগঠিত হয়েছে। তাই ইসরায়েল আসাদের পতনের মাধ্যমে সিরিয়ার অভ্যন্তরে যে সাময়িক পাওয়ার ভ্যাকুম সৃষ্টি হয়েছে তার সুযোগ নিয়ে গোলান মালভূমির বাফার জোনে আক্রমণ করেছে। এইচটিএস বর্তমানে দেশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিতেই ব্যস্ত। এদিকে গোলানে মোতায়েনকৃত বাশার আল আসাদের সব সেনা ইউনিট ও প্রতিরক্ষা বুর্জ অকার্যকর হয়ে পড়েছে আসাদের পলায়নের সাথে সাথে। এর সুযোগ নিয়ে ইসরায়েল আত্মরক্ষার হাস্যকর দাবি জানিয়ে সিরিয়ায় তাদের মানবতা বিরোধী হামলাকে জায়েজ করতে চাচ্ছে। এদিকে সিএনএনের সাথে কথোপকথনে ইসরায়েলের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, সিরিয়া ভিত্তিক কোনো বিকল্পই ইসরায়েলের জন্য ভালো নয়, তবে আপাতত ইরান ও প্রক্সিগুলো দুর্বল হয়ে পড়েছে, যা ইসরায়েলের জন্য মন্দের ভালো। সিরিয়া নিয়ে ইসরায়েলের পরিকল্পনা অনেক ভয়ঙ্কর। সম্প্রতি টাইমস অফ ইসরায়েলের একজন গবেষক এবং ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যের সাক্ষাৎকার সূত্রে জানা যায়, তারা সিরিয়াকে কয়েকটি ক্যান্টন বা ছোট প্রদেশে বিভক্ত করতে চায়, যারা ইসরায়েলের সহযোগী হিসেবে কাজ করবে। ইতোমধ্যে সিরিয়ায় অবস্থানরত শিয়া বাতেনি ভাবধারার দ্রুজদেরকে ইসরায়েল গুটি হিসেবে ব্যবহার করছে। এছাড়া বিভিন্ন আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদীদেরকে ইসরায়েল ব্যবহার করতে তৎপর হচ্ছে। চলুন এবার এইচটিএস এর প্রতি তুরস্কের সায় এবং লাভ ক্ষতির হিসাব দেখে নেই। এইচটিএস যোদ্ধাদের যুদ্ধের ফুটেজ বিশ্লেষণে প্রমাণ মেলে তারা তুর্কি ড্রোন সহ অন্যান্য সামরিক সাহায্য পেয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এছাড়া তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি বা এসএনএ সাথে এইচটিএস এর মিত্রতা সুস্পষ্ট। কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের নিউক্লিয়ার পলিসির প্রোগ্রামের ফেলো নিকোল গ্রাজেস্কি বলেন, তুরস্কের সমর্থনে এইচটিএস এর যোদ্ধারা এগিয়েছে। তাই এটি পরিষ্কার যে তুরস্ক এইচটিএস এর সাথে সহযোগিতা রেখে কুর্দি পিকেকে নির্মূল করতে চাচ্ছে। এদিকে সিরিয়াতে ইরানের লাভ ক্ষতির হিসেব করলে দেখা যায়, শিয়াপন্থী ইরান শুরু থেকেই সিরিয়ায় শিয়াপন্থী আসাদের পক্ষ নিয়েছিল। তারা সেখানে প্রক্সি দিচ্ছিল হিজবুল্লাহর মাধ্যমে। একই সাথে তারা আসাদকে নানাভাবে সাহায্য করেছিল। এখন আসাদের পতনের পর শাম অঞ্চলে ইরানের প্রভাব খর্ব হলো। এই অঞ্চলে ইরান থেকে সিরিয়া হয়ে লেবাননের হিজবুল্লাহর সাপ্লাই রুট ধ্বংস হয়ে পড়েছে। এবার চলুন দেখি রাশিয়ার লাভ ক্ষতি। এদিকে ইউক্রেন নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে রাশিয়ান সহায়তা অনেকাংশে কমে গিয়েছিল সিরিয়ায়। তাই আসাদ বাহিনী দুর্বল হয়ে পড়েছিল। মধ্যপ্রাচ্যে রাশিয়ার অন্যতম ঘাঁটি ছিল সিরিয়ান নৌ ও বিমান ঘাঁটিগুলো। পরাশক্তি হিসেবে রাশিয়া চেয়েছিল মধ্যপ্রাচ্যে তারা অবস্থান ধরে রাখতে, কিন্তু আসাদের পতনের পর রাশিয়ার সে অবস্থান ক্ষতিগ্রস্ত হলো। সিরিয়া নিয়ে মার্কিনীদের অবস্থান চলুন জেনে নেই। সিরিয়ায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের নীতিকেই সমর্থন করে এবং আসাদ সরকারের বিরোধিতা করে। একই সাথে সম্প্রতি বছরগুলোতে ওয়াশিংটন সিরিয়ায় তার যে ব্যাপক উপস্থিতি ছিল তা কমিয়ে এনেছে, কিন্তু তবুও সেখানে কিছু এলাকায় সীমিত সংখ্যক সেনা অবস্থান করছে আইএসআইএল এর বিরুদ্ধে লড়াই এবং ইরানের প্রভাব নিয়ন্ত্রণ করার জন্য। সর্বশেষ তথ্য মতে সিরিয়াতে যুক্তরাষ্ট্র কুর্দিদের সমর্থন করে যাচ্ছে, যদিও ট্রাম্প বলছেন সিরিয়ার ব্যাপারে তারা তেমন কোনো মাথা ঘামাবে না। এই নানামুখী লাভ ক্ষতির মুখে দাঁড়িয়ে সিরিয়ান নতুন অন্তর্বর্তী সরকার কতটুকু আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা লাভ করে এবং দেশের স্বার্থ রক্ষা করতে পারে, তাই এখন দেখার বিষয়।